আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিম্ভূত কিমাকার একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ব্রহ্মডাঙ্গার মাঠ। গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টি সেরা ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের সূত্রধর দেবীপ্রসাদ। শুরু হচ্ছে আজকের গল্প ব্রহ্মডাঙ্গার মাঠ। যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14-15-র বেশি নয়। মাকড়দার কাছেই আছে ঝাঁপড়দা। নামটা শুনলে তখন হাসি পেত। তা সেই ঝাঁপড়দাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ক্যাবা। ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা জানি না, ওই নামেই তাকে ডাকতো সবাই। তা সেই বন্ধুটি ব্যাঙরপাড়ায় মরিউলি মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয়। সে যাই হোক, একদিন ক্যাবা আমাদের ধরে বসলো 2-1 দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না। গোড়া, আমি আর পল্টন তিনজনই লাফিয়ে উঠলাম। যেহেতু মরিউলি মাসির বোনপো, তাই বাড়িতেও কেউ এই যাওয়ার ব্যাপারে আপত্তি করল না। মরিউলি মাসির বাড়ি নান্নায়, ক্যাবাদের দক্ষিণ ঝাঁপড়দায়। আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্বও বেশি নয়। একদিন সকালে ক্যাবার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সে ট্রেন চেপে আমরা ঘন্টা দেড়েকের জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম। ডোমজুড় তখন এত উন্নত ছিল না। চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। এইখান থেকে দক্ষিণ ঝাঁপড়দা হয়ে একটি বনপথ সোজা চলে গেছে নান্নার দিকে। নান্নার পঞ্চানন্দ হলেন অত্যন্ত জাগ্রত। যাই হোক, সেই পথ ধরে একসময় শ্মশান পার করে একটি গ্রামে এসে পৌঁছলাম আমরা। সেইখানে অনেক সুপ্রাচীন বট ও অসত্যের সমারোহ দেখে ভয় পেয়ে গেলাম। তারই মাঝে বহুদিনের পুরনো একটি ভগ্ন দশাপ্রাপ্ত বাড়িতে এসে ঢুকলাম আমরা। ক্যাবা বলল, এই হলো আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুক শুকিয়ে গেল। এ তো ভূতের বাড়ি। এই বাড়িতে কোনো মানুষ বাস করে? বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে। কোথাও জোরে একটু শব্দ হলেও বোধহয় ভেঙে পড়বে বাড়িটা। এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব শুনে গোড়া বলল, খুব জোর একটা রাত, তার বেশি নয়। কাল সকাল হলেই পালাবো আমি। পল্টন বলল, এ নিঘাত ভুতুরে বাড়ি। আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো কি বলেছি। আমি বললাম, তার চেয়ে বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা বিছের। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেককালের একটা পুরনো পালিশ ওটা ভাঙা খাট ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেল চিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বিছানো গদি। এই বিছানায় শুতে হবে ভেবেও গা যেন গুলিয়ে উঠল। একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে। ক্যাবার মা বললেন, গরিবের বাড়িতে কেউ তো আসে না বাবা, তোমরা এসেছো বলে খুব আনন্দ হচ্ছে আমার। আমাদের ঘরদোর ভালো নয়, বিছানাপত্তর ভালো নেই, খুব কষ্ট হবে তোমাদের। ক্যাবার মায়ের আন্তরিকপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের। সত্যি স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, ও আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাবার মা বললেন, যাও কুঁয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি। আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো। আমরাও জল খরচ করতে লাগলাম। তারপর গামছায় মুখ হাত মুছে ঘরে আসতেই ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেঝেই আসন পেতে বসিয়ে
গরম গরম লুচি, আলু ভাজা, বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেগুলো। খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন বড় বড় গাছ চারিদিকে, মনে হলো এর পত্র ছায়া ভেদ করে সূর্যের আলো বোধ হয় কারোর ঘরে কখনো ঢোকে না। দিনমানেও তাই অন্ধকার। যাই হোক, এইভাবে আমরা সারা গ্রাম তোলপাড় করে একসময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা তবু জমজমাট। চাঁপাডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখনও দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরই হুইসেল দিয়ে নড়ে উঠল ট্রেনটা, আর তার একটু পরেই চারিদিক থেকে রব উঠল, গেল 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 গেল, আরে গেল 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 গেল। কি ব্যাপার? না, স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে দেখি একটা ছাগলকে চাপা দিতে গিয়ে উল্টে গেছে ট্রেনটা। অমনি ছোট 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 রব। অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল। বাকি যারা, তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি, বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের উপর তুলে বসানোর জন্য। একটা বোকা পাঁঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে, মুন্ডু আর একদিকে হয়ে গেছে। ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া 2-3টে বগিকে ঠিকভাবে বসানো হলো। আবার নড়ে উঠল ট্রেন। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব সেরে মধ্যাহ্ন ভোজন, কাঁসার থালায় মোটা চালের ভাত, বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এছাড়া শাক ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পোস্ত চচ্চড়ি, শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই। সময়টা তখন গরমের, বৈশাখ মাস। আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝেই মাদুর পেতেই আমরা শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে কত গল্প নাই হলো আমাদের। বেশি গল্প করতে লাগলাম ট্রেনটা উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে। ভাগ্যিস বগিগুলো সব কাত হয়েছিল, না হলে কেউ না কেউ মরতই। পল্টন বলল, রেল দুর্ঘটনায় মরলেই লোকগুলো সব ভূত হতো। গোড়া বলল, তা কেন হবে, ওরা হতো কন্ধ কাটা। আমি বললাম, বারে, কন্ধ কাটা বুঝি ভূত নয়? ক্যাবা বলল, যতক্ষণ না কেউ নিজে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা না কাটাবে ততক্ষণে সে কন্ধ কাটা হবে না। আমাদের যখন এই রকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাদা পেটা কদম ছাঁটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিসফিস করে কি যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা। বলল, দারুণ হবে রে, কোথায় করবি? ব্রহ্মডাঙ্গার মাঠে। তবে আর দেরি কেন, জোগাড় যন্ত্র কর সব। ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের খালদারে ব্রহ্মডাঙ্গার মাঠে, তোরাও থাকবি। পল্টন বলল, বলিস কি রে, তা মেনুটা কি শুনি? গরম ভাত আর পাঁঠার মাংস দিয়ে আমের চাটনি। গোড়া বলল, চাঁদা কত রে? পাঁঠার তো অনেক দাম। ক্যাবা বলল, তেল নুনটা ঘর থেকেই জোগাড় করতে হবে, চালেরও অভাব হবে না, আমও আছে গাছের ডালে, 2-4টে পেরে নিলেই হবে। কিনতে হবে শুধু গুড় চিনিটা, মাংসটা তো ফাও, অর্থাৎ কিনা তখনকার সেই কাটা পড়া পাঁঠাই হবে আজ রাতে আমাদের খোরাক। আমার বন্ধু ওই হেবোটা সবার নজর এড়িয়ে সরিয়ে নিয়ে এসেছে পাঁঠাটাকে। অমন নধর পাঁঠা সচরাচর পাওয়া যায় না। সত্যি ভোজটা যা হবে না। ক্যাবার কথায় গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সায় দিল না। বললাম, দেখ, খাওয়ার জন্য একটা পাঁঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার থানে বলি দেওয়া হয় সে আলাদা কথা, কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসাবে গ্রহণ না করাই ভালো। ক্যাবা বলল, দূর বোকা, কেটে খাওয়া আর রেলে কেটে পড়া একই ব্যাপার, কিছু হবে না ওতে, চল তো।
আমার গা ঘিন ঘিন করলে কি হবে? গোড়া আর পল্টনের দেখলাম উৎসাহ খুব, অজ্ঞতা অনিচ্ছা সত্ত্বেও যেতেই হলো ওদের সঙ্গে। ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবো ছাড়াও আরও 2-3 জন জড়ো হয়েছে। সবাই মিলে একটা গাছের ডালে পাঁঠাটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগে গেছে। এই করতে করতেই বেলা কাবার। সন্ধেবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্না বান্না। দেখতে দেখতে আমরা প্রায় 10-12 জন হয়ে গেলাম। আমাদের চাটনি ভাত আগেই হয়েছিল। গরম গরম মাংস রান্না শুরু হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমোরদের বাড়ির সঙ্গে কিছু মাটির গেলাস চেয়ে আনা হয়েছিল। একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল 1 বালতি জল। ক্যাবা একটা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল। সবই ঠিক ছিল, কিন্তু সবকিছুই ওলট পলট হয়ে গেল খেতে বসবার সময়। গরম মাংসের হাঁড়ি উনুন থেকে যেই না নামানো, অমনি শুনতে পেলাম ব্যাঁ, ব্যাঁ, ব্যাঁ। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাকে? যেমন তেমন ডাক নয়, অন্তিমের ডাক। বলির আগে পাঁঠারা যেভাবে ডাকে ঠিক সেই রকম। তারপরই মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরই হঠাৎ একটা ঢিপ করে শব্দ, যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে 2টো হ্যারিকেন ছিল, সে দুটোও নিভে গেল দপদপি। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিম্ভূত কিমাকার একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। বাবারে মারে করে যেদিকে পারলাম পালালাম। ক্যাবা, আমি, গোড়া আর পল্টন এক ছুটে ওদের বাড়ি। ক্যাবার মা তো সব শুনে খুব বকা দিলেন ক্যাবাকে। বললেন, বলিহারি রুচি তোদের! অপঘাতে মরা কোনো প্রাণীদেহের মাংস কেউ খায়? তার উপরে ভর সন্ধ্যেবেলা তোরা গেছিস ব্রহ্মডাঙ্গার মাঠে। ওটা যে একটা দোষান্ত মাঠ, তা বুঝি ভুলে গিয়েছিস? যাই হোক, সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুতে হলো আমাদের। পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেক পরে অবশ্য ক্যাবার মুখে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যের পর রেল লাইনের ধারে অথবা ব্রহ্মডাঙ্গার আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারোর ক্ষতি করে না, ভয়ও দেখায় না, ডাকেও না, শুধু দেখা দেয় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু আর কখনো মুখো হইনি।